কুমার নামের এক লোক কাশবন গ্রামে বাস করত। কুমার তার স্ত্রী কন্যা নিয়ে একসাথে থাকতো। কুমারের স্ত্রীর নাম লায়লা আর তার মেয়ের নাম চাঁদনি। চাঁদনি যেদিন জন্ম নেয় রাতে চাঁদের আলোয় ঝলমল করছিল, তাই তার নাম রাখা হয় চাঁদনি। চাঁদনিকে সবাই সংক্ষেপে চাঁদ বলে ডাকতো। একদিন, চাঁদ মা, চাঁদ, কোথায় তুই? হ্যাঁ বাবা, ডাকছো কেন? কি হয়েছে বলো। মারে, তোর মাসি এসেছে তোকে নিতে। তুই কি যাবি মা? হ্যাঁ বাবা, যাবো যাবো। আমি অনেকদিন থেকে মাসির বাড়িতে যাই না। মাসির বাড়িতে খুব মজা হবে। আচ্ছা আচ্ছা মা, তৈরি হয়ে নে, তোর মাসি তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর চাঁদ তৈরি হয়ে তার মাসির সাথে যায়। চাঁদের মিশু একটা বাড়ি কিনেছে। বাড়িটা বেশ পুরনো, আর সে বাসায় পুরনো আসবাবপত্র আছে। চাঁদ মা, তুই আজ থেকে তোর ভাইয়ের সাথে এই ঘরেই থাকবি। আচ্ছা মাসি, ঠিক আছে। কিন্তু মাসি, তোমার ঘরে তো অনেক বড় একটা আয়না। ওই আয়নাটা দিয়ে তোমরা কি করবে? মারে, ওগুলো পুরনো আসবাবপত্র। তোর মেশো বাড়িটা কেনার সময় ওগুলো ঘরেই ছিল। অত বড় আয়না দিয়ে আমি কি আর করব? ও, বুঝতে পেরেছি। মাসি, ওই আয়নাটা তুমি আমাদের ঘরে দিও। আচ্ছা রে মা, ঠিক আছে। এরপর বড় আয়নাটা চাঁদের ঘরে রাখে, আর চাঁদ সেই আয়নার সামনে বসে নিজেকে দেখতে থাকে। হঠাৎ সে আয়নায় একটা ছায়া দেখতে পায়, আর চাঁদ চমকে ওঠে। এ এ এ কে? আয়নায় কিসের ছায়া? কে? কে? এরপর আয়নার ভিতরে এক সুন্দর মেয়েকে দেখতে পায়। এ এ এ কে? কে? কে তুমি? ভয় পেও না, আমি হচ্ছি মায়া। আমি পড়ি, কিন্তু এখন আমি তোমার মতোই একটা মানুষ। কিন্তু তুমি আয়নার ভিতরে কি করে গেলে? এই আয়নার ভিতরেই আমি থাকি। এটা আমাদের মায়াপরী দেশ। তুমি কি আসবে আমাদের দেশে? আমি আমি কি করে ভিতরে যাব? তুমি আয়নার সামনে হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে ভিতরে নিয়ে আসবো। এরপর চাঁদ আয়নার সামনে হাত বাড়িয়ে দেয়, আর আয়নার ভিতরে থাকা মায়া হাত ধরে চাঁদকে মায়া পরিদেশে নিয়ে যায়। আর এত সুন্দর দেশ দেখে চাঁদ অবাক হয়ে যায়, আর বলে, আরে বাহ, এত সুন্দর জায়গা! আমি তো আগে কখনো দেখিনি। আচ্ছা মায়া, তোমার বাড়ি তো দেখতে পাচ্ছি না। চাঁদ, এটা হচ্ছে আমাদের দেশ। আমাদের বাসা আরো ভিতরের দিকে। চলো, আমি তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। এরপর মায়া চাঁদকে নিয়ে এক গাছের কাছে যায়। গাছের পুরো গায়ে তেল লাগানো ছিল। এরপর গাছকে দেখিয়ে মায়া বলে, চাঁদ, এ হলো আমার গাছ বন্ধু। গাছ বন্ধু, এ হচ্ছে চাঁদ। বাহ, ভারী মিষ্টি মেয়ে। চাঁদ, তুমি কেমন আছো? তুমি কি আমাদের বন্ধু হবে? ইস, একে গাছ কথা বলতে পারে? কিন্তু গাছটার তো অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ গাছ বন্ধু, আমি তোমার বন্ধু হব। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? চাঁদ,
আমি তোমাকে সব বলবো, আগে তুমি চলো, আমার আরো বন্ধু আছে। এরপর মায়া চাঁদকে নিয়ে এক ফুলের বাগানে যায়, আর সেখানে অনেক ফুল ছিল। চাঁদ যখন এদিক ওদিক তাকাচ্ছিল, তার সামনে একটা ছোট্ট পরী আসে। মায়া বন্ধু, তুমি এসেছো, কিন্তু তোমার সাথে কে? কাকে নিয়ে এসেছো? লালপরি, এ হচ্ছে আমার বন্ধু চাঁদ, ও একজন মানুষ। চাঁদ, এ হচ্ছে আমার বন্ধু লালপরি। লালপরি? কিন্তু লালপরি এত ছোট কেন? বলছি, আমি তোমাকে সব বলছি। আসলে আমাদের এই মায়াপুরী রাজ্য শেষ হতে চলেছে। আমরা এখানে সবাই জাদু জানতাম, আর এক ডাইনি এসে আমাদের পরিরাজ্যকে দখল করেছে, আর আমাদের সবার জাদু ছিনিয়ে নিয়েছে। গাছবন্ধুকে অনেক তীর মেরেছে। এরকম মায়াপুরী রাজ্যে সকলে অনেক কষ্টে আছে। সেই ডাইনিকে মারার জন্য এক মানুষের সাহায্য লাগবে। তাই আমি পরিরাজ্য থেকে পালিয়ে সেই আয়নায় থাকতাম, কোনো মানুষের অপেক্ষায়। অবশেষে তুমি আমাকে দেখতে পেয়েছো। বলো চাঁদ, তুমি কি আমাদের সাহায্য করবে? আমি আমি তোমাকে কিভাবে সাহায্য করব? সবে বলবো, আগে চলো আমার রাজ্যে যাই। এরপর মায়া চাঁদকে নিয়ে তার রাজ্যে যেতে থাকে। এক পাহাড়ের সামনে গিয়ে মন্ত্র বলে, আর তারা দুজন সে রাজ্যে চলে যায়। রাজ্যের ডাইনি ভীষণ রেগে থাকে। সে তার জাদুর রুমে বলছিল, আর মাত্র কিছুক্ষণ, তারপর আমি মহাশক্তিশালী হয়ে যাব। ওই মায়াপুরী কোথায় পালাবে, সেখান থেকেই ওকে ধরে আনবো। ওর রক্ত পান করেই তো আমি আমার রানীর রূপ ফিরে পাবো। ডাইনি যখন এসব বলছিল, সেখানে মায়াপুরী আসে, আর মায়াকে দেখে ডাইনি বলতে থাকে, এই যে মেঘ না চাইতে জল পেয়ে গেছি। মায়া, তোর তো শক্তি নিয়েছি আমি, আজ তোর রক্ত পান করে আমি রানী হব। শয়তান ডাইনি, তোর মনের বাসনা কখনো পূরণ হবে না। আজ যে তোর শেষ দিন। মায়া এ কথা বলতেই চাঁদ পিছন দিক দিয়ে ডাইনির মাথায় লাঠি দিয়ে জোরে মারে, আর ডাইনি সাথে সাথে বসে পড়ে। টেবিলে রাখা বোতলে জাদুর পানি মায়া পান করে, আর সাথে সাথে মায়া তার শক্তি ফিরে পায়, আর তার ডানাও হয়। শয়তান ডাইনি, এবার তুই কিভাবে রক্ষা পাবি? আজ যে তোর আর রেহাই নেই। আমি আমার শক্তি পেয়ে গেছি। আমাকে মেরো না, আমি আর তোমাদের কারো কোনো ক্ষতি করব না। ছেড়ে দাও আমাকে। না, তোমাকে আমরা কিছুতেই ছাড়বো না। তোমার কারণে এই রাজ্যের সবাই অনেক কষ্টে আছে। আজ আমার হাতে তোমার মৃত্যু। এ কথা বলে চাঁদ ডাইনির গায়ে আগুন ধরিয়ে দেয়, আর ডাইনি সেখানেই মারা যায়। এরপর মায়াপুরী রাজ্যে সবাই মুক্ত হয়ে যায়। সবাই চাঁদকে বিদায় দিচ্ছিল। মায়াপুরী, আমাকে এখন যেতে হবে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। তুমিও ভালো থেকো বন্ধু। আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, যা দিয়ে তুমি তোমার পরিবারকে সাহায্য করতে পারবে। এরপর মায়াপুরী চাঁদকে অনেক স্বর্ণ মুদ্রা দেয়, আর চাঁদ সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। আর তার মাসিকে সব কথা বলে। সব শুনে মাসি বলে, সত্যি বলছিস চাঁদ? আসলে তুই চাঁদ কপালি রে।
অনেক ভাগ্য করে তোর বাবা মা তোকে পেয়েছে। মাসি, এক হাঁড়ি স্বর্ণ আমি তোমাদের দিলাম, আর এক হাঁড়ি বাবা মাকে দিব। মাসি, এই আয়নাটা আমাকে নিয়ে যেতে দিবে গো? হ্যাঁ হ্যাঁ, এই আয়না দিয়ে আমরা কি করব, তুই নিয়ে যা। এরপর চাঁদ সে আয়না আর স্বর্ণ মুদ্রাগুলো বাড়িতে নিয়ে যায়। আসলে চাঁদ অনেক ভালো মেয়ে, একদম চাঁদ কপালি। চাঁদ সে আয়নায় মাঝে মাঝে যেত আর বাবা, ও বাবা, কোথায় তুমি? কিরে মা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? বল, কি বলবি? বাবা, আমাদের গ্রামে অনেক অসহায় মানুষ আছে, আমি তাদের সাহায্য করতে চাই। এটা তো খুবই ভালো কথা রে মা। তোর এই কথা শুনে আমার অনেক ভালো লাগলো। তুই যা করবি তাতেই আমি সহমত। আচ্ছা বাবা, ঠিক আছে। এসব বলে রাখি তার বাবার ঘর থেকে বাহিরে বেরিয়ে গেল। আর একদিন রাখি গ্রামের গরিব মানুষদের খাবার দিয়ে সাহায্য করতে থাকে। তখনই গ্রামে থাকা মোড়লের কর্মচারী এসব কিছু দেখে ফেলে আর মোড়লের কাছে যায় আর বলে, মালিক, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি শুনে যান। কি রে, কি হয়েছে? এভাবে রাখছিস কেন? কি আবার সর্বনাশ হবে শুনি? ওদিকে রাতুল আর তার মেয়ে গ্রামের সবাইকে খাবার বিতরণ করছে। এবার মনে হয় আপনি গ্রামের মোড়ল থেকে বিতাড়িত হয়ে যাবেন। রাখির বাবাই গ্রামের মোড়ল হয়ে যাবে। কি সব বলছিস রে? এ তো ভারী সর্বনাশের কথা। এখন উপায় কি করব এবার আমি বলি কি, আপনি রাতুল দাদার সাথে কথা বলেন আর বলবেন এরকম কাজ যেন আর কখনো না করে। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস। কালকেই রাতুলের বাড়িতে যাবি আর তাকে এখানে নিয়ে আসবি। ঠিক আছে মালিক, আমি কালকেই রাতুল দাদাকে ধরে নিয়ে আসবো। এ কথা বলে মোড়লের কর্মচারী সেখান থেকে চলে গেল। আর সকালে রাতুলকে নিয়ে মোড়লের বাড়িতে এলো। কি ব্যাপার মোড়ল মশাই, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। তুমি আর তোমার মেয়ে এসব কি শুরু করেছো? তোমরা নাকি গ্রামের মানুষদের খাবার বিতরণ করছো? হ্যাঁ মোড়ল মশাই, গ্রামে যারা অসহায় মানুষ আছে তাদেরকে খাবার দিচ্ছি, এতে দোষের কি? এটা কি তোমাদের কাজ নাকি? আমি গ্রামের মোড়ল, আমি গ্রামের মানুষদের সাহায্য করব। হ্যাঁ মোড়ল মশাই, আপনিও করেন, এখানে কোনো সমস্যা নেই। আপনি গ্রামের মোড়ল জন্য কি শুধু আপনি দান করবেন তা নয়, সবাই দান করতে পারবে। এবার আমি আসি। রাতুলের এত বড় সাহস, আমার কোনো কথাই শুনলো না আর আমার সাথে এভাবে কথা বলে চলে গেল। দেখলেন তো মালিক, এই লোক বেশি সুবিধের না। যত তাড়াতাড়ি সম্ভব এর একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস, এর একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, ঠিক আছে মালিক। এরপর মোড়লের কর্মচারী সেখান থেকে চলে গেল আর বাজার করে নিয়ে এলো। এভাবে কিছুদিন চলে গেল। একদিন মোড়ল তার কর্মচারীকে বলল, শোন, আমি শুনেছি ওই রাতুলের মেয়ের নাকি একটি দোকান আছে, আর সেই দোকানের কারণেই তারা এত উন্নতি করতে পারছে। হ্যাঁ হ্যাঁ মালিক, আপনি ঠিক শুনেছেন। আমার কথা মন দিয়ে শোন, তোরা ওই দোকানটা ভেঙে দিয়ে আসবি, কেউ যেন কোনোভাবে কিচ্ছু টের না পায়। অন্যদিকে রাখি সেই দোকানে বসে সবাইকে খাবার দিচ্ছিল। তখনই সেখানে দুটো লোক চলে আসে আর তারা বলাবলি করতে থাকে। এই জানিস, শুনেছি মোড়লের বাড়িতে নাকি অনেক গহনা আছে।
সেই ঘর থেকে সেগুলো গহনা চুরি করতে পারলেই আমরা তো ধনী হয়ে যাব। চল, আমরা কালকেই চুরি করতে যাব। আমরা তো এই গ্রামে নতুন, তাই এখানে কেউ আমাদের চিনবে না। এ কথা বলে তারা খাবার খেয়ে রাখিকে টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। তখনই রাখি বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে, এরা যে মোড়ল মশাইয়ের বাড়িতে চুরি করতে যাবে। না না, এ কথা মোড়ল মশাইয়ের কাছে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে মোড়ল মশাইয়ের বাড়িতে যাই। এ কথা বলে রাখি মোড়ল মশাইয়ের বাড়িতে গেল আর মোড়ল মশাইকে সব কথা জানিয়ে দিল। এসব শুনে মোড়ল বলল, তোর কথা যদি সত্যি হয় তাহলে তো ভালো, আর যদি মিথ্যে হয় তাহলে তোদেরকে শাস্তি দেব। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু আমি কোনো মিথ্যে কথা বলিনি, যা বলেছি সব সত্যি। আমি এবার আসি। মোড়ল তার কর্মচারীকে এসব কথা জানিয়ে দিল, আর মোড়লের কর্মচারী ও আরো কজন সহ সারা রাত পাহারা দিল। আর তখন সে চোর মোড়লের বাড়িতে এলো আর চুরি করতে লাগলো। তখনই মোড়লের কর্মচারীরা তাদেরকে ধরে ফেললো। ধরেছি ধরেছি, মালিক তাড়াতাড়ি আসুন। এই, তোমরা কারা? কেন এসেছো? আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। এরপর মোড়ল তাদের কাছ থেকে সবকিছু শুনে ফেলে আর তারা সব কথা বলে দেয়। এরপর মোড়ল সে চোরদের উপযুক্ত শাস্তি দিল আর মনে মনে ভাবতে লাগলো, যে আমার এত বড় উপকার করলো আর আমি কি না তার ক্ষতি চাচ্ছি? না না, এ কাজ আমি কখনোই করব না। তারপর মোড়ল তার কর্মচারীকে ডাক দেয় আর রাখির দোকান যেন না ভেঙে দেয় এ কথা বলে দেয়, আর রাখিকে খবর দেয়। আর রাখি মোড়লের বাড়িতে আসে। আপনি আমায় ডেকেছেন? তোমায় অনেক ধন্যবাদ মা, তুমি যে আমার অনেক বড় উপকার করলে, অনেক বড় বিপদ থেকে আমায় বাঁচিয়েছো। না না মোড়ল মশাই, আপনি এভাবে বলবেন না। যে কাজ করলে সবার ভালো হবে, উপকার হবে, আমি সে কাজটাই করব। আমি কারো কোনোদিন ক্ষতি চাইবো না। তুই অনেক ভালো রে মা, আর আমি কি না? কিছু বললেন মোড়ল মশাই? না রে মা, কিছু না। আচ্ছা মোড়ল মশাই, আমি এবার আসি। এ কথা বলে রাখি সেখান থেকে চলে গেল আর মোড়ল বলতে লাগলো, আমাদের এই গ্রামে রাখির মতোই একটা বুদ্ধিমতী মেয়ের দরকার। অন্যদিকে রাখি বাড়িতে চলে যায় আর তারপর থেকে গ্রামের মানুষদের সাহায্য সহযোগিতা করতে থাকে। ও রাখি তার হাতের খাবার বানিয়ে সবাইকে খাওয়াতে থাকে আর গ্রামের সবাই। একটি শহরে মোহনা নামে একটি মহিলা বাস করত। তার একটি মেয়ে ছিল। মোহনার স্বামী ব্যবসা করত, তাই বেশিরভাগ সময়ই বাহিরে থাকতো। মোহনার মেয়ের নাম ছিল মিলি। মোহনা তার মেয়েকে বেশি ভালোবাসতো না, কারণ মোহনা দেখতে অনেক সুন্দর ছিল আর মিলি দেখতে অনেক কালো ছিল। একদিন মিলি তার মাকে বলল, মা মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও মা। আমি কি খাবার হাতে নিয়ে বসে আছি নাকি যে তুই আমার কাছে খাবার চাচ্ছিস? তুমি আমাকে খাইয়ে দাও মা, আমি তোমার হাতে খাবার খাবো। বেশি কথা বলিস না তো, খেলে নিজের হাতে খা, আর খেতে না চাইলে এখান থেকে চলে যা। মা আমাকে একটুও ভালোবাসে না, আমাকে কোনো দিনও খাইয়ে দেয় না। আমার যে মায়ের হাতে খাবার খেতে অনেক ইচ্ছে করে। এই বলে মিলি কান্না করতে করতে রান্নাঘরে গেল
আর একা একা খাবার নিয়ে খেতে লাগলো। একদিন মিলি সকালে তার মাকে বলল, মা, চলো না, তুমি আমাকে আজকে স্কুলে নিয়ে চলো। সবারই মা বাবা তাদের বাচ্চাদের নিয়ে স্কুলে আসে, কিন্তু তুমি আমাকে নিয়ে কখনো যাওনি। আজকে চলো না মা। আমি যদি তোকে নিয়ে তোর স্কুলে যাই তাহলে তো সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে রে, বলবে মা আর মেয়ে একদম আলাদা। তোকে নিয়ে স্কুলে গেলে আমার তো কোনো মান সম্মান থাকবে না। বেশি কথা না বলে তাড়াতাড়ি স্কুলে চলে যা। এ কথা শুনে মিলির মন অনেক খারাপ হয়ে গেল, আর মিলি মন খারাপ করে স্কুলে চলে যায়। আর স্কুল থেকে ফেরার পথে মিলি বলতে থাকে, আমার যদি একটা ভালো মা থাকতো তাহলে অনেক ভালো হতো। আমাকে প্রতিদিন খাবার খাইয়ে দিত, আমাকে নিয়ে স্কুলে আসতো। ইস, অনেক মজা হতো তখন। এসব বলে মিলি বাড়ির দিকে আসতে লাগলো। তখনই রাস্তার পাশের গাছে থাকা একটি ডাইনি এসব কথা শুনতে পেল। আরে, মেয়েটা মনে হয় অনেক অসহায়। মেয়েটার মা বুঝি মেয়েটাকে ভালোবাসে না, এই জন্যই মেয়েটা এভাবে কথাগুলো বলছে। যাই, মেয়েটার পিছু করি। এই বলে সেই ডাইনিটি মিলির পিছনে পেছনে মিলের বাসা পর্যন্ত যেতে লাগলো, আর মিলে বাড়িতে ঢুকে পড়লো। কি রে, বাড়িতে আসতে তোর এত দেরি হলো কেন রে? কোথায় গিয়েছিলি আড্ডা দিতে শুনি? মা, আমাকে তো হেঁটে হেঁটে আসতে হয়েছে, তাই তো দেরি হয়ে গেল। আর তুমি তো আমাকে কোনো টাকাও দাওনি যে গাড়িতে করে আসবো। হয়েছে হয়েছে, এত কথা শুনতে চাইনি। এখন তাড়াতাড়ি এই কাপড়গুলো ধুয়ে নে। মা, আমার শরীর তো এখন অনেক ক্লান্ত। আমার কাপড়গুলো তুমি ধুয়ে দাও মা। কে? কি বললি তুই? তুই আমাকে কাজের কথা বললি? তোর সাহস কি করে হলো আমাকে হুকুম করার? এই বলে মোহনা মিলিকে মারতে থাকে, আর মিলি কাঁদতে কাঁদতে বলে, মা, আমাকে তুমি মেরো না মা, আমার যে অনেক লাগছে। এরপর মোহনা সেখান থেকে চলে যায়, আর মিলি তার ঘরে চলে যায়। তখনই সেখানে ডাইনিটা আসে। আরে মিলি, তুমি এভাবে কাঁদছো কেন? আমি আছি, তুমি আমাকে সব কথা বলতে পারো মা। ডাইনি ভূত, ডাইনি ভূত। ডাইনিকে দেখেই মিলি অজ্ঞান হয়ে যায়, আর ডাইনি মিলির জ্ঞান ফেরায়, আর মিলি চোখ খোলে। মেরো না, মেরো না আমাকে। না না মিলি, আমি তোমাকে মারতে আসিনি, আমি যে তোমার মা হতে চাই। মা, ডাইনি কি করে আমার মা হবে? আমার মা তো আছে, তোমাকে আমার চাই না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আমি সব জানি মিলি, তোমার মা তোমার একটু ভালোবাসে না। তোমার তোমার অনেক কষ্ট হয়। তোমার এই কষ্ট দেখে আমার অনেক খারাপ লেগেছে, তাই আমি তোমার মা হতে এসেছি। তুমি সত্যি বলছো আমার মা হবে? আমাকে অনেক ভালোবাসবে, আমাকে স্কুলে নিয়ে যাবে, আর আমাকে খাবারও খাইয়ে দিবে? হ্যাঁ, আমি সব করব। ডাইনির মুখে এসব কথা শুনে মিলি অনেক খুশি হয়ে যায়, আর ডাইনিকে মা বানিয়ে নেয়। এরপর থেকে সে ডাইনি অদৃশ্য হয়ে সব কাজ করত। মিলিকে খাবার খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব করে দিত।
ডাইনির এমন ভালোবাসা পেয়ে মিলি অনেক খুশি হলো। আরে আজ হঠাৎ এত বাতাস কোথা থেকে এলো? যাই, দরজা জানালা সব লাগিয়ে দিয়ে আসি, তারপর শুয়ে পড়বো। এরপর মোহনা সব জানালা দরজা লাগিয়ে দিল আর শুয়ে পড়লো। আর কিছুক্ষণ পর সেগুলো আবার খুলে গেল আর অনেক আওয়াজ করতে লাগলো। এসব আওয়াজ শুনে মোহনার ঘুম ভেঙে গেল। একে, আমি তো এসব লাগিয়ে রেখেছিলাম, কিন্তু এগুলো খুলে গেল কি করে? মোহনা বিছানা থেকে উঠে আবার সেগুলো লাগিয়ে দিল। আর দরজা লাগাতে গিয়ে মোহনা কারো পায়ের আওয়াজ শুনতে পেল। আরে এত রাতে আবার কে হাঁটছে? মিলে উঠেছে নাকি? যাই, দেখে আসি। এসব বলে মোহনা বাহিরে বের হলো আর পায়ের আওয়াজ শুনে শুনে সামনে যেতে লাগলো। আর মোহনা ডাকতে লাগলো, মিলি, মিলি। তখনই সেই ডাইনিটা মোহনার ঘাড়ে হাত দিল আর মোহনা চমকে উঠলো আর পিছনে তাকালো। ভূত, 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 ভূত! আ! মা, ও মা, মা, আরে কি হয়েছে? মা কথা বলছে না কেন? আরে আমি এখানে কেন? কি হয়েছে আমার? সেটা আমি কি করে বলবো? সেটা তো তুমি জানো। বুঝতে পেরেছি, আমার সব কিছু মনে পড়েছে। এ বাড়িতে ডাইনির আত্মা ঘুরছে। আমাকে আজই তান্ত্রিক নিয়ে আসতে হবে। ডাইনিকে তাড়াতেই হবে। যাই, তান্ত্রিককে গিয়ে খবর দেই। এই বলে মোহনা সেখান থেকে চলে গেল আর তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক মোহনাদের বাসায় এলো। তোর বাড়িতে এক ডাইনি এসে পড়েছে। সেই ডাইনিটি একটি আম গাছে ছিল। আমি যে তার গন্ধ শুনতে পারছি। এসব আপনি কি বলছেন বাবা? এ তো অনেক ভয়ঙ্কর। আপনি তাড়াতাড়ি এই ডাইনিকে নিয়ে যান। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরপর তান্ত্রিক যজ্ঞ করতে থাকে আর সেই ডাইনিকে সেখানে হাজির করে আর বলে, তুই এখানে কেন এসেছিস? বল, তুই কেন সবাইকে ভয় দেখাচ্ছিস? আমি আমার মেয়ের কাছে এসেছি। মেয়ে? কে তোর মেয়ে? তোর মেয়ে এখানে কিভাবে এলো? হ্যাঁ, ও আমার মা, ডাইনি মা। আমার এই মা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, তাই তো এখানেই থাকে আমার কাছে। হ্যাঁ, এই হলো আমার মেয়ে। আমার মেয়ে সব কি বলছে? আমার মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে। তান্ত্রিক বাবা, আপনি তাড়াতাড়ি এই ডাইনিকে বোতলে বন্দি করেন। না না, আমার মাকে বোতলে বন্দি করবেন না। আমার মা কোথাও যাবে না। মা, চলো আমরা পালিয়ে যাই, না হলে এই লোকটি তোমাকে নিয়ে চলে যাবে। মা, তাহলে আমি কার সাথে থাকবো? না রে মা, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তান্ত্রিক এসব কাহিনী দেখে অনেক জোরে জোরে যজ্ঞ করে আর ডাইনিকে বশ করে নেয় আর বোতলে বন্দি করে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি আমার মেয়ের কাছে যাব। মা, তুমি যেও না মা, মাকে নিয়ে যাবেন না মা। আজ থেকে এই ডাইনি আর তোদের ডিস্টার্ব করবে না। আমি একে নিয়ে চলে গেলাম। তান্ত্রিক ডাইনিকে নিয়ে চলে যায় আর মিলি কান্না করতে থাকে আর আবারও মিলি একা হয়ে যায়।